সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমেরিকা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব তাদের বর্তমান, অতীত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সনের 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য যারা উৎসর্গ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের 30 লক্ষ মানুষ এবং 4 লক্ষ নারী নির্যাতিত যারা হয়েছে তাদের প্রতি সশ্রদ্ধ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মকির চৌধুরী। তিনি সাবেক আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং বর্তমানে আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড। ধন্যবাদ। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আমিও একই সাথে মিলেনিয়াম টিভির কর্তৃপক্ষ এবং মিলেনিয়াম টিভির অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বাম পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাবেক কমান্ডার বন্দর থানা কমান্ড ও বর্তমানে তিনি সদস্য আহ্বায়ক কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আমি মিলেনিয়াম টিভি কর্তৃপক্ষ পক্ষান্তরে আপনাকে সহ অগণিত দর্শকের এবং এদেশের জনসাধারণ আমরা প্রবাসে আছি, সাথে বাংলাদেশের জনসাধারণ সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে শুনি জনাব আব্দুল মকির চৌধুরীর কাছ থেকে ওনার বর্তমান, অতীত এবং মুক্তিযুদ্ধের বিষয়ে। জনাব মকির চৌধুরী, আপনি নিউ ইয়র্কে বসবাস করছেন। জি, আপনি এখন কেমন আছেন? নিউ ইয়র্কে আপনার বর্তমান জীবন কেমন যাচ্ছে? ধন্যবাদ মোহাম্মদ সাহেব। জীবনের দ্বিতীয় জীবন, প্রথম জীবনে মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসেছি সে 71-এ। এটা আমাদের দ্বিতীয় জীবন। এই জীবনে অনেক চড়াই উতরে পার হয়ে আমেরিকায় বসবাস করছি, কিন্তু নিজের দেশ যাকে শত্রুমুক্ত করতে, স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলাম 17 বৎসরের তরুণ যুবক হিসাবে, সেই দেশের পাসপোর্ট নিয়ে আমরা বিদেশে আসতে পেরেছিলাম। সর্বপ্রথমে আমি আমার বক্তব্য শুরুতে জানাই সেই 30 লক্ষ শহীদের তথা আমাদের সহযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের এই গৌরব কথা অর্জন করার জন্য আত্মাহুতি দিয়েছেন। আপনি আগে বলেছেন যাদের কথা, যে মা বোনরা যারা সম্ভ্রম হারিয়েছেন, আপামর মানুষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা এবং আজ অবধি বাংলাদেশকে গণতান্ত্রিক রূপায়িত করার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বিশ্বাস করি আমি মৃত্যুর আগ পর্যন্ত বাঙালি থেকে যাব। যুক্তরাষ্ট্রে আপনি প্রশ্ন করেছেন কীভাবে আছি, যুক্তরাষ্ট্রের ভালোই আছি, মন পড়ে থাকে দেশে। জনাব মকির চৌধুরী, বাংলাদেশ স্বাধীন হয়েছে এই 43 বছর পূর্বে। এই 43 বছর আপনার জীবন আপনি বিভিন্নভাবেই অতিবাহিত করেছেন। বর্তমান বাংলাদেশ আপনি কেমন দেখছেন এবং আপনি যেই উদ্দেশ্যে যুদ্ধ করেছিলেন সেই উদ্দেশ্য কি সফল হয়েছে? আপনাদের ত্যাগ সেটা কি সার্থক হয়েছে? সুন্দর প্রশ্ন, তবে অনেক
উত্তর অনেক অনেক লম্বা হতে পারে। আমি আপনার এত দূর যাব না, আপনার অনুষ্ঠানের সময়সীমা হয়তো এতটুকু নেই। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, আপনাকে বাংলাদেশে আমাদের সাফল্য বিবেচনা করতে গেলে অতীত অবস্থান জানতে হবে। যে সংগ্রাম বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা করেছিলাম, তখন পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের কলোনি স্বরূপ। আজকের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আজকের বাংলাদেশ রাস্তাঘাট দেখেন, গ্রামাঞ্চলে দেখেন, প্রতিটা মানুষের কর্মক্ষমতার দিকে দেখেন, আয়ের উৎস দেখেন, অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের চাহিদাও বেড়েছে, ডিমান্ডস আর আনলিমিটেড। সেই হিসাবে যতই পাবে আরো চাবে, এটাই হলো রাষ্ট্রীয়ভাবে যেটা দরকার। আমেরিকা আমরা আছি, মনে করেন আমেরিকাতেও সবাইকে সুখী করা যায় না। তবে বাংলাদেশে বর্তমান যেভাবে চলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমি আশা করি আমাদের সারা বাঙালি জাতি যদি যুদ্ধ অপরাধের কলঙ্ক থেকে মুক্ত হতে পারে, যদি বাঙালি জাতি তাদের দুর্নীতি থেকে মুক্ত হতে পারে, বাঙালি জাতি যদি তাদের যা কিছু আছে, আমরা যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক তেমনি ভাবে মনে করে এই দেশটা আমার, এই দেশ করতে হবে আমাকে, তখনই যে অর্জন পেয়েছি আমাদের একমাত্র দেখতে হবে বর্তমানে যে আমাদের যে উন্নয়নের অগ্রগতি, যে মাত্রা 6 আমাদের জিডিপিতে প্লাস জিডিপি ইনকাম দুনিয়ার কয় দেশে আছে, সেই অবস্থার মধ্যে বন্ধা যায় আমরা ভালো আছি। এইগুলো চিন্তা করলে এবং বাংলাদেশের স্বাধীন দেশে বুক ফুলিয়ে চলতে পারি। আমরা পাকিস্তানের সময় পড়ালেখা করেছি, তখন দেখেছি কি ধরনের অমানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন। আজ তো আমরা তার থেকে মুক্ত, স্বাধীন দেশে পদাচরণ করছি বাঙালি হিসাবে। এটাই আমার সার্থকতা। আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আসুন আমাদের আরেক বীর মুক্তিযোদ্ধা যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জনাব আখতারুজ্জামান সাহেবের সাথে আমরা কিছুক্ষণ কথা বলি। জনাব আখতারুজ্জামান সাহেব, আপনি তো যুদ্ধ করেছেন এবং কিছুদিন হলো আমেরিকাতে এসেছেন। আপনি এই আমেরিকাতে কেমন আছেন? দেশের মানুষের মঙ্গল কামনা করি এবং রাজনৈতিকভাবে আমাদের দেশ আরো এগিয়ে যাবে এই আশাও করি। আমি এখানে আমার পরিজন, ভাই ব্রাদার, ভাই বোন এবং আমার ছেলে সন্তান নিয়ে, যেহেতু আমরা একটা বড় দেশে আছি, সৌভাগ্য এটা এই জন্য হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, ওই সময় আমরা ছাত্রলীগ করতাম। আমার পিতা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উনি সবসময় একটা স্বাধীন সংগ্রাম গেছেন। আমার একটা ইচ্ছে ছিল যে আমাদের দেশ স্বাধীন হোক। আমি এখন একটা কথা বলি, যখন পূর্ব পাকিস্তান নামে একটি দেশে আমরা বসবাস করতাম, তখন আমি ভালো বুঝি। আমি তখন আমি এই দরকার লেখাপড়া পর্যন্ত পাকিস্তান আমাদের করেছি এবং 71-71-71 কলেজে করতাম। আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার প্রশ্ন ছিল আপনি প্রবাসে এখন কেমন আছেন? আমরা আসবো ওইসব প্রশ্নের প্রবাসের সাথে আমার এই ছবি জড়িত আছে, কারণ অতীতটা আমি কেমন ছিলাম এবং কিভাবে আমরা এই স্বাধীনতা আসলাম, আমাদের অনেক প্রশ্ন থেকে বাংলাদেশ পাকিস্তানকে কেন স্বাধীনতার প্রয়োজন হয়, অনেকভাবে ব্যাখ্যা করে। কিন্তু আমার ব্যক্তিগত একটা ব্যাখ্যা আমার স্পষ্ট মনে আছে। আমার বাবা আমাকে একদিন মুসলিম লীগের লিডার চেয়ারম্যান ছিলেন, ওনার কাছে নিয়ে গেছে একটা চরিত্র সনদ নিয়ে। তখন ইংলিশের সনদ দেখা হতো, ইংরেজিতে। ওই সনদের মধ্যে একটা শব্দ লিখতে হতো, একটা লাইন লিখতে হতো, there is no subversive activity against the state or of discipline. এই যে কথাটা, এই কথাটাকে আমার ফাদার যখন নিয়ে বললো, আমার ফাদার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একজন সৈনিক ছিলেন। আমার ফাদার বললো আমি এই সনদটা দিলে ওকে একটা বৃত্তি দিতে পারো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা সৈনিক ছিলেন তাদের সন্তান এই বেনিফিটটা পায়। কিন্তু মুসলিম লীগের সেই নিয়ে তো দেননি, আমার সামনে বলেছিল। আব্বা বললেন ও তো রাজনীতি করে না, তুমি তো দেশের শত্রু। অর্থাৎ মুসলিম লীগের এন্টি রাজনীতি করলে সূত্র একটু দিয়ে বোঝাতে চাই যে আমরা কি অবস্থা ওই সময় দেশের মধ্যে ছিলাম। কারণ এই কথাটা আমার সামনে বলেছে। তখন আমার বাবা বলেছিল ও রাজনীতি কি করে, বলেছিল শত্রুর পেটে শত্রুই হয়, শত্রুর ঘরে শত্রুই জন্মায়।
তারপর ওদের সিরিজ 1968 হলো, 71 যুদ্ধ আরম্ভ হলো। আমার ফাদার যদি আমাকে যদি সুবিধা না করে না দিতেন, আমাকে যদি সহায়তা না করতেন, আমি আজকে মুক্তিযুদ্ধ হতে পারতাম। আর মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, পাসপোর্ট পেয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই পাসপোর্ট নিয়ে আজকে আমি আমেরিকা আছি। এই জন্য বলি আমি ভালো আছি, এবং আমার দেশের লোক ইনশাল্লাহ আমাদের পাঠানো রেমিটেন্স দিয়ে দেশটা আরো ভালো থাকবে, এটা আমার এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আমরা। 43 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার জন্য আপনারা যুদ্ধ করেছেন, বাংলার মানুষকে লাল পতাকা এনে দিয়েছেন। 43 বছর থেকে বর্তমান বাংলাদেশ আপনি কেমন দেখছেন? হ্যাঁ, আপনার অবশ্যই। আমি এতটুকু বলতে চাচ্ছি যে আপনার যে ত্যাগ, সেই সময় হয়তোবা আপনি মারাও যেতে পারতেন, হয়তোবা আপনি আর ফিরেও না আসতে পারতেন। সেই হিসাবে আপনি যেই বাংলাদেশের জন্য গিয়েছিলেন, সেই বাংলাদেশকে আপনি পেয়েছেন কিনা, এবং বাংলাদেশের মানুষ সম্বন্ধে আপনার কি ধারণা? ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন। হ্যাঁ, যেসব ছিল, আমাদের যে চাহিদা ছিল, বিশেষ করে ওই সময় আমাদের ইস্ট পাকিস্তানের আমরা যে বৈষম্য ছিলাম, অর্থনৈতিক বৈষম্য, কথা বলার স্বাধীনতা, যেমন একটা থানাতে গেলে ওসি যদি বাঙালি থাকতো, সেকেন্ড অফিসার থাকতো নন বেঙ্গলি, তো ওখানে যাওয়ার পর আমাদেরকে ইংলিশে লিখতে হতো, অনেক পারতো না। আজকে দেখেন বাংলাদেশ যেখানেই যান বাংলা ভাষা চর্চা হচ্ছে, এটা একটা ভালো একটা দিক। সেকেন্ড থিং হলো, বাংলাদেশ যেসব ক্ষেত্র উন্নতি করেছে, আমার এক বক্তা উনি বলেছেন, আমি এটাকে না বলে খালি এটুক বলবো, আপনার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, আজকে স্বাধীন হয়েছে বলে হয়েছে। দ্বিতীয় জিনিস হলো, সবকিছুরই একটা পর্যায়ক্রমে হয়। আজকে দেশ একটা গণতান্ত্রিকভাবে এগোচ্ছে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা। একটা দেশ শুধু 43 বছরই না, অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে। যেমন আমেরিকা অনেক চড়াই উত্তরে পার করে আজকে বিশ্বের মধ্যে তার একটা বৃহত্তর শক্তিশালী দেশ হয়েছে, তাদেরও অতীত ইতিহাস আছে। তো এখন আমরা আশা করি আমরা দেখে যাব এবং দেখে যেতে চাই, প্রয়োজনে আমরা এই মেসেজ দিয়ে দিতে চাই, আগামী প্রজন্ম যেন এই দেশকে এমনভাবে আগায় নেয়, যেমন শিক্ষায়, অর্থনীতিতে এবং সব গণতান্ত্রিকভাবে, সুশিক্ষা এবং বিভিন্নভাবে তারা এগিয়ে নিবে। আর বিশ্বের মধ্যে অনেক বাংলাদেশি বিজ্ঞানী, অনেক বাংলাদেশি শিক্ষক অনেকেই আছে, এবং তারা সৎ ক্ষেত্র থেকে দেশকে করতেছে। তা আমি মনে করি দেশটা স্বাধীনতা সার্থকতা এসেছে। যেসব অংশের মধ্যে বাকি আছে, এগুলো আগামী প্রজন্ম এবং আগামী প্রজন্ম আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের সন্তানরা এগিয়ে নিয়ে যাবে, এটি আমি বিশ্বাস করি এবং ধারণ করি। আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আসুন আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। আমাদের যারা অতিথি হয়ে এসেছেন তাদের পরিচয় আপনারা জেনেছেন, কিন্তু তারা কোথায় যুদ্ধ করেছেন এবং কেন যুদ্ধ করেছেন, কি পেয়েছেন তারা, আসুন তাদের কাছ থেকে জেনে নেই। জনাব বকির চৌধুরী, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং আপনাকে আপনার কি উদ্দেশ্যে, কি বিষয়টা আপনাকে উদ্বুদ্ধ করেছে এই যুদ্ধে যাওয়ার জন্য, আপনি যদি সেই সময় আপনার স্মৃতিচারণ করেন। ধন্যবাদ। 1966 সালে আমি প্রথম ছাত্রলীগে যোগদান করি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন থেকে বঙ্গবন্ধুর 66 দফা আন্দোলন শুরু হয়ে গেছে। 69-এ ম্যাট্রিক পাস করার পরে তখন কলেজে ছাত্রলীগে রাজনীতিতে জড়িত। প্রথমে সুযোগ পেলাম কলেজ কমিটিতে ঢোকার, এবং সেই সুবাদে আমাদের কলেজে ছিল, সিলেটে এমসি কলেজে ছিল ইউওটিসি, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর। তখন ভর্তি হলাম। আমাদের ভিতরে একটা পরিকল্পনা বহু আগ থেকে চলছিল যে বাংলার স্বাধীনতার জন্য ছাত্রলীগের ভিতরে নিউক্লিয়াস একটা কাজ করছিল। তো আমাকে রিক্রুট করা হলো। আমরা ইউটিসি ট্রেনিং করলাম। আমাদের ট্রেনিং দাতা ছিল পাকিস্তানের সুবাদার। আমরা জানতাম না কবে যুদ্ধ শুরু হবে, কিন্তু আমরা ট্রেনিং করতাম, চিলমারি করতাম, অস্ত্র ট্রেনিং ওই সময় থেকে শুরু হইল। 69 গণ আন্দোলন পুরোপুরি জড়িত। বাবার বড় ছেলে, একটু ছাড় ছিল, ছোট ভাইদেরকে আমরা দাবাই রাখি,
বড়রা একটু ছাড় পায়। আক্তার ভাই উনি পরিবারের বড়, তার মানে বড়দের একটু ছাড় ছিল তখনকার সময়। সেই সুবাদে যখন আপনার 7ই মার্চের পরেই আমাদের অবস্থান পরিষ্কার হয়ে গেল, দেশ বঙ্গবন্ধু নির্দেশে চলছে অসহযোগ আন্দোলনের নামে, যা কিছু চলতো সব আওয়ামী লীগের আমাদের যে কমান্ড ছিল তৎকালীন সময়ে, আমাদের সিলেটের ফরিদ গাজী সাহেব ছিলেন, ওনার নেতৃত্বে চলতো। সরকারি কর্মকর্তা তারা কাজে যাওয়া লাগতো না, বঙ্গবন্ধু নির্দেশ ছাড়া কোনো কিছু হতো না। পুরা কন্ট্রোল যখন ওনাদের চলে আসলো 25শে মার্চ, ক্র্যাকডাউন, পাকিস্তানের অতর্কিত হামলা, সে হামলার পরে আমরা যা প্রস্তুতি ছিল তা নিয়ে আমরা যার যার অবস্থান চলে গেলাম। এই সময়টায় আমি ছিলাম হবিগঞ্জে, এক্স্যাক্ট 25শে মার্চের সময়টায় আমি ছিলাম। আমি 23 তারিখে অলরেডি হবিগঞ্জ চলে গেছি, আমার দেশের বাড়ি হবিগঞ্জ। সেখান থেকে আমরা আমার যে ট্রেনিং ছিল তা দিয়েই ইয়ং গ্রুপটাকে রিক্রুট করতে শুরু করলাম। ইয়ংদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমার ওই সময় বলতে কত বছরের ছিল তারা? যুবক বলতে আমরা তখন ধরতাম কি যারা সুষ্ঠ সবল দেহ অধিকার যুবক, যাদেরকে আমরা বুঝতাম যে আমাদের প্রত্যেকের এই বয়সে ধারণা থাকে কাকে যুদ্ধে পাঠানো যায়, যুবকের যুদ্ধ। আমার দায়িত্ব ছিল ওই যুবকদেরকে রিক্রুট করে তাদেরকে আমরা ভারতে পাঠানোর। তখন আমাদের ওই দিক থেকে তেলেপাড়া দিয়ে সুবিধা ছিল ভারতে চলে যাওয়ার। আমি ব্যক্তিগতভাবে যাদেরকে আপনি রিক্রুট করলেন তাদের গার্জিয়ান থেকে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, বা তাদের গার্জিয়ান অভিভাবক এই বিষয়ে আপনাদের দেশে কি ধরনের উৎসাহ দেখাতো? আমার স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই, তখন দেশের যে অবস্থান ছিল প্রতিটি মা বাবাই আগে আক্তার সাহেব যে কথাটা বললেন, বৈষম্য এমন পর্যায়ে গিয়েছিল এবং মানুষের ভিতরে অনুপ্রেরণাটা এমনভাবে জুগিয়েছিল। বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ, আমাদের ছাত্রলীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের কর্মকাণ্ড, 70-এর নির্বাচন, এগুলো মিলে জাতি অনেকটা 25শে মার্চের পরে জাতি প্রস্তুত হয়ে গিয়েছিল। ফলে আর আপনি জানেন যুবকরা বাংলাদেশে যখন কোথাও কোনো ধরনের মোটিভেট করতে পারেন, তারা যে কোনো ঝুঁকি নিতে পারে। সেখানের মধ্যে বাবা মা, আমি কথাটা দর্শকের শ্রোতারা কিভাবে নেবেন আমি জানি না, আমাদের সমাজে যুবকরা, আমাদের নতুন প্রজন্ম যখন চোখে কারো পছন্দ লেগে যাবে, শব্দটা উচ্চারণ করলাম না, তখন বাবা মাকে জিজ্ঞেস করে কিছু প্রেম করে না। আর এটা দেশপ্রেমটা এমনই একটা প্রেম যে প্রেমে উদ্বুদ্ধ হলে তখন আর বাবা মা কাকে ছাড়লাম, আমি যখন যাই, আক্তার সাহেব যখন যায়, এবং আমার পুরো পরিবার এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে, আমার কেন্দ্রটা পুরোপুরি আমার পরিবার এবং সাথে সাথে গ্রামের লোকজনই আমরা সেখানে বিপুল ভোটে পাশ করছিল আমাদের এই একে শামসুজ্জামান সাহেব। তো আমাদের এলাকার যে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি সাহেব ছিলেন, উনি আমাকে একটা লেটার লিখে দিলেন যাতে আমার ট্রেনিং হয়। তখন ট্রেনিং পাওয়াটা একটা কঠিন ব্যাপার ছিল। যাই হোক, আমার এম শামসুজ্জামান মরণ, আল্লাহ ওনাকে ব্যস্ত নিক, ওনারই তত্ত্বাবধানে, ওনার সরাসরি হস্তক্ষেপে আমি এবং আমার গ্রুপের ট্রেনিং হয়। এর মধ্যে অনেক কষ্ট আছে, অনেক চড়াই উত্তরাই আছে রাস্তার মধ্যে, অনেকেই হয়েছে। রাস্তার মধ্যে আমরা অনেক মৃত লাশ দেখেছি, অনেক রাস্তা যাবার সময় আসার সময় এও দেখেছি টিনের ঘর ভেঙে এনে বাংকারের ছাদ বানাইছে এই পাকিস্তানের সময়। রাস্তার মধ্যে আশপাশ দেখছি সরকার করে দিয়েছে গ্রাম। স্বাধীনতা যুদ্ধটা খুব সহজ, মুখে যত বড় তত সহজ না, এটা অনেক কঠিন। যেহেতু শহর এলাকার লোক আর গ্রাম এলাকায়, যেমন আসবার সময় কুমিল্লার অনেক অংশ দিয়ে আসছি। আপনি যেটা প্রশ্ন করেছিলেন সেটা হলো, আমি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমাদের সেক্টর কমান্ডার ছিলেন প্রথম খালিদ মোশাররফ, পরবর্তী বলছে উনি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন, আর তার পরবর্তী ছিল ওনার পরবর্তী এসেছিলেন জনাব ATM হায়দার সাহেবের নেতৃত্বেই আমরা করেছি। খাদ্য সময় আমরা পাই নাই। আপনি জানেন 11টা সেক্টর ছিল এই বাংলাদেশে তৎকালীন সময়, তা আমরা 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমার গ্রুপের মধ্যে 15 থেকে 20 জন মুক্তিযোদ্ধা ছিল, বিভিন্ন এলাকারও ছিল। তারা এখানে আসার পর আবার খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন দলের সাথে মিশে যায়, এলাকা অনুযায়ী চলে যায়। তা আমাদের
15 জন আমরা চলি। আর সম্মুখ যুদ্ধের কথা আপনি জানতে চাচ্ছেন, সম্মুখ যুদ্ধ আমাদের এখানে একটা যুদ্ধ হয়েছিল। আমাদের এখানে একটা রেল লাইন আছে, যেটাকে এখনো বাস হয়ে গেছে, কিন্তু জনগণ রেল লাইন নামে বিখ্যাত। ও রেল লাইনের পাশে ভারতীয় সেনারা নামে 36 সেনা হিসাবে আমি তখন উপস্থিত ছিলাম আমার দলবল নিয়ে। আমি খুব ভালো হিন্দি জানতাম, আমি খুব ভালো উর্দু, কিন্তু আমি ডিসেম্বরে হ্যাঁ আমি পাকিস্তান আর্মিতে 10 বেঙ্গলে ছিলাম। 10 বেঙ্গলটা হলো বঙ্গবন্ধুর দেওয়া একটা ছিল, আওয়ামী লীগ কর্তৃক দেওয়া। তখন বলা ছিল যে বাঙালিদেরকে সৈনিকটা কম আছে, তাদের করতে, তখন তারা এই তাড়াহুড়া করে একটা তার নাম ছিল 10 বেঙ্গল। ওই 10 বেঙ্গলে আমি রিক্রুট হই। 10 বেঙ্গল রেজিমেন্ট, 10 বেঙ্গল রেজিমেন্ট, এটা পার্ট অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, পার্ট অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, এখন এই তৎকালীন 10 বেঙ্গল রেজিমেন্টে আমি আলফা ছিলাম। ট্রেনিং চলতেছিল, মাঝপথে তারা এটা ভেঙে দেয়। যখন দেখলো যে না, এদের এই বাঙালিদের সাথে এইসব ভবিষ্যতে তার ক্ষতিগ্রস্ত হবে। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সিইও ছিলেন মহিউদ্দিন শেখ, কিন্তু সেকেন্ড ইন কমান্ড ছিলেন পাকিস্তানি। প্রকৃতপক্ষে যত কমান্ড তাদেরই ছিল। আমাদের বাঙালিরা কখনো ওনার কথা মনে হয় উনি বলছে, এটাকে উনি উল্টে দিতেন। এই যে মানে বৈষম্যটা, এটা আমি নিজের চোখে দেখেছি। তখন আমি পুরো, যাই হোক, আমি ওখান থেকে আসার সময় তখন এই যুদ্ধের মধ্যে, ক্ষেত্রের মধ্যে, তখন দূরবীন দিয়ে, ওই সময় আমাদের যে এখানকার যে ছিল যুদ্ধ ফিল্ডের মধ্যে, নাইব সুবেদার মেজর ছিলেন, নাম ছিল জাভেদ সিং, নামটা আজও মনে আছে। তো দিনের বেলা তা আমার হাতে একটা কেমি ঘড়ি ছিল, এটা আমি জীবনে নিয়ে গেছিলাম। তো আমাকে ওরা দেখে এটা কেমন কি, তো বিভিন্নভাবে আলোচনা হওয়ার পর এই জাভেদ সিং এর ছোট 2 ভাই ছিল আমাদের সাথে আমাদের এই যুদ্ধে। জাভেদ সিং এর আমি বললাম, তুমি যে বাংকারটা দেখতেছো পাকিস্তানের, এই বাংকার কিন্তু থাকবে না, তারা রাতারাতি বাংকার ট্রেচারাস বাংকার করবে, তুমি এই বাংকারে তাদের পাবা না। ওনারা এই কথাটা ততটা হয়তো গুরুত্ব দেয়নি। পরে এখানে 8 জন সৈনিক মারা যায়। আমাদের বাংলাদেশের লোকদের তেমন কোনো ক্ষতি হয় নাই। পরবর্তী পর্যায়ে আমরা এই একটা যুদ্ধ আমার স্পষ্ট মনে আছে স্মৃতিতে। আসবো আপনার কাছে। জনাব বকির চৌধুরী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সময়ে সংক্ষিপ্ত, আমরা শেষের দিকে চলে আসি। জনাব বকির চৌধুরী, মুক্তিযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এবং অনেক মুক্তিযোদ্ধা এই 43 বছরে না ফেরার দেশে চলে গেছে। আপনারা যারা দুনিয়াতে আছেন, আপনারা এখনো দেশের জন্য কাজ করছেন, দেশের কথা ভাবছেন, নিজেদের সন্তানদেরকে দেশ সম্বন্ধে জানাচ্ছেন এই প্রবাসী থেকে। এমন হয়তো একদিন দিন আসবে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা পাশে পাবো না, কিন্তু আপনারা যা করে গেছেন তার সমস্ত স্মৃতি, আপনাদের অবদান বহন করবে নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের জন্য আপনাদের কি উপদেশ আছে এবং তারা দেশের জন্য কি উপহার দিতে পারে, দেশকে কি অবদান দিতে পারে, দেশের জন্য তারা কি করতে পারে? ধন্যবাদ। শেষ থেকে শুরু করি। এই প্রজন্ম, তারা আজকে মুক্ত দেশের মুক্ত নাগরিক। আমি যখন যৌবনে ছিলাম, তখন বা আমার সহযোদ্ধা পরাধীন দেশে ছিল। প্রথম কথা হলো, নতুন প্রজন্মকে আমি বলবো, অনুগ্রহ করে জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসটা ভালো করে জানুন। বাঙালি জাতি কত রক্তের বিনিময়ে এদেশ পেয়েছে। আপনারা আমার ছেলে তুল্য, পুত্র তুল্য, মেয়ে তুল্য যারা, আমরা এখন বার্ধক্যে পৌঁছে গেছি, এ দেশটা আপনাদের হাতে দিয়ে যাচ্ছি। আমরা যা করতে পেরেছি আমরা করেছি, স্বাধীনতা এনে দিয়েছি। রক্ষার দায়িত্ব আপনাদের। জাতিকে, দেশকে গড়ে তুলুন এমনভাবে বিশ্বের দরবারে যেন আমরা কবরে গিয়েও শান্তি পাই। এই দেশটা সোনার বাংলা পরিণত হয়েছে।
আমরা বলতে পারি, যদি পরকালে আবার বলার সুযোগ থাকে নিজেদের মধ্যে, বলতে পারি, হে আল্লাহ, তোমার যে দয়ায় আমাদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ স্বাধীন করেছি, সেই দেশটা যাদের দিয়ে গেছি তারা দেশটাকে এত উপরে নিয়ে আসছে, আমরা ধন্য, জাতি ধন্য। দ্বিতীয় পর্যায়ে আপনার প্রশ্নটা হচ্ছে, একই সাথে তাও বলবো, আমরা আজকের আমার সহযোদ্ধা সহ আমরা যারা প্রবাসে আছি, ভালোভাবে খেয়ে থেকে চলছি। আপনারা যারা দেশের থেকে আমার এই কথা শুনছেন, যদি একবার প্রশ্ন করেন আপনার এলাকায় যে মুক্তিযোদ্ধারা আছে, হয়তোবা অর্ধাহারে, অনাহারে বা কষ্টের মধ্যে আছে, তার পাশে দাঁড়ান, তাহলে সে ধন্য হবে। এবং আপনার সামর্থ্য দিয়ে তাকে তার ৭১-এর সেই স্মৃতির কথা মনে করে তাকে যদি একটু সম্মান জানান, তাহলে সে এবং তার পরিবার বলবে তাকে গর্বের সাথে, বাবা তুমি যুদ্ধ করেছিলে বিদায় আজকে তোমার প্রতি পাশে এসে এরা দাঁড়িয়েছে। আরেকটা কথা বলবো, বাঙালি জাতির এই বীর সন্তানরা এখানে এবং দেশেও সংগঠনের মধ্যে আছি আমরা, মুক্তিযোদ্ধা সংসদ, আমরা যুক্তরাষ্ট্র কমান্ডের, এখানে আমরা চাই সকল মুক্তিযোদ্ধারা যেন অনুগ্রহপূর্বক এক পতাকা তুলে থাকেন, যাতে করে আমাদের সম্মানটুকু আমরা রক্ষা করতে পারি, আমাদের দাবি দেওয়াগুলো, আমাদের চাহিদাগুলো আমরা যেন বলতে পারি সরকারের কাছে। আমরা আশা করি বর্তমান দেশে যে সরকারে আসুক, গণতান্ত্রিক সরকার হলে আমাদের জাতির পক্ষ থেকে এই মুক্তিযুদ্ধের সম্মান অব্যাহত থাকবে, এই কামনাই করি। ধন্যবাদ। আমি জনাব আখতারুজ্জামান সাহেবের কাছে শেষ প্রশ্ন। আপনি শুনেছেন প্রশ্নের, বাংলাদেশের ৪৩ বছর পার হয়েছে, আপনারা জাতির জন্য অনেক অবদান রেখেছেন। আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের প্রজন্ম, আপনাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান নতুন প্রজন্ম, সবার জন্য আপনার কি বলার আছে কিছু? ধন্যবাদ আলী সাহেব। আপনি জানেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন যেসব জনগণ আমাদের যে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাট দিয়েছে আমাদেরকে নিরাপদে রাখার জন্য, তারা নিজেরা ঝুঁকির মধ্যে রয়েছে, তারপরও তারাই হলো আসল এই দেশের দেশপ্রেমী। আমাদের সাথে সাথে তারাও অনেক অবদানের দাবিদার। মা-বোনেরা এবং দেশ স্বাধীন হওয়ার জন্য এবং অনেক বিনিময় আজকে স্বাধীন দেশটা হওয়াতে আজ আমরা সবাই সারা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা দেখতে আমরা এটা মনে করি, যারা আগামী ভবিষ্যৎ তাদের জন্য আমরা রাষ্ট্র রেখে গেলাম, দেশের জন্য ভালোবাসা রেখে গেলাম। এই দেশ একদিন বিশ্বের বাজারে, বিশ্বের দরবারে আরো উন্নত হবে এবং আগামী ইনশাআল্লাহ সন্তানরাই আমাদের দেশকে যেভাবে আমরা চেয়েছিলাম তাকে আরো সুদৃঢ়ভাবে করবে। এবং আমরা চাই এ দেশ এমনভাবে হোক যারা পৃথিবীর মধ্যে বলে, যেমন তারা যুদ্ধ করেছে, যেমন তারা এ দেশকে তৈরি করেছে। কবির কথায় আছে, যুদ্ধ সেই যাওয়া সাজে যার যৌবন আছে। আমাদের যৌবন ছিল, আমরা যুদ্ধ করেছিলাম, ভবিষ্যতে যারা আসবে তাদের যুদ্ধ করতে হবে না, তাদের দেশের জন্য পরিশ্রম করতে হবে, তারা করতে হবে। এটি হলো আমার এবং আপনাকে ধন্যবাদ। আশা করি আমরা জনগণের কাছে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। দেশ ভালো থাকুক, আমাদের জন্য দোয়া করবেন। আমি যেটা বলতে বলে গেছিলাম আগে, আমরা ভেঙ্গে দেশ স্বাধীন করেছি, একটা ব্রিজ উড়িয়ে দিয়েছি। আজকের প্রজন্ম ভাঙা লাগবে না, গড়তে হবে তাদেরকে, ভাঙ্গার প্রয়োজন আর নাই। আমরা সত্যমুক্ত করতে ভেঙেছিলাম, তোমরা যারা আছো গড়ো, দেশটাকে আরো গড়ো, এই কামনাই করি। আর একটা সরকারকে বলি যে সরকারের কেউ আমার এই কথা শুনেন, তাহলে মুক্তিযুদ্ধ হিসাবে দাবি করব সেনাবাহিনীর সকল সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার,
তাদের কোম্পানি কমান্ডার বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক পেয়েছেন। মুজিব বাহিনীর যে অধিনায়করা ছিলেন তাদেরকে কোনো উপাধি দেওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখবেন। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মকির চৌধুরী আমাদের এই আপনাকে- স্টুডিও আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আখতারুজ্জামান সাহেবকে আমাদের স্টুডিও আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান যারা দেখেছেন তাদেরকে মিলেনিয়ামের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।